তো সুন্দর একটা প্র্যাকটিস সেট ছিল তোমাদের আজকে, সেগুলোই সলিউশন করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, দেখো বোঝো। তো দেখো এখানে এক দাগের অ্যান্সার কী হবে, কে সর্বকালের কনিষ্ঠতম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন, অ্যান্সার কিন্তু হবে ডি গুকেশ, অ্যান্সার কিন্তু এটা ভুল ছিল। আচ্ছা, দুই দাবা কি ভারতের সংবিধানে দ্বিকক্ষবিষ্ট, দ্বিকক্ষবিষ্ট সংসদের ধারণা। দ্বিকক্ষবিষ্ট সংসদ মানে কি, আমাদের যে যে প্রশাসনিক ব্যবস্থা আছে কি, পার্লামেন্ট, যেটা পার্লামেন্টকে কয়ভাবে ভাগ করা হচ্ছে, দুই ভাগে। একটা হচ্ছে উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ কি রাজ্যসভা, আর নিম্ন কক্ষ কি লোকসভা। আচ্ছা রাজ্যসভার, আচ্ছা রাজ্যসভার মেয়াদ কত বছর, 6 ইয়ার্স। আর লোকসভার মেয়াদ কত বছর, 5 ইয়ার্স। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কত বছর বয়স হতে হবে, 30 বছর। আর লোকসভা 25 বছর। ঠিক আছে। আর দেখো এটাকে স্থায়ী কক্ষ বলা হয়, এটাকে অস্থায়ী কক্ষ বলা হয়। রাজ্যসভাকে অস্থায়ী, তাই তো বললাম। রাজ্যসভা স্থায়ী, হ্যাঁ স্থায়ী তো ওটা 6 বছর হবে না, 6 বছর ওদের মেম্বারদের মেয়াদ, 1/3 করে 2 বছরে চলতে থাকে। তো আমি কি বললাম ভাই, আরে রাজ্যসভার টার্ম 6 বছর। তাহলে এই 5 বছরটা কি, এটা লোকসভার টার্ম, রাজ্যসভা কিন্তু স্থায়ী। তুমি কি বলো তো ভাই, আমি কি বলতে চাইছি, তুমি কি বুঝছো? ওটা স্থায়ী কক্ষ, এমনি 5 স্থায়ী কক্ষ। আর এটা কি 6 বছরটা কি বলো তো, মেম্বারদের একটা মেম্বারের টার্ম, তাহলে এটা একসাথে থাকে না। আর এটা কি, আর এটা যেহেতু এটা 5 বছর একসাথে থাকে সবাই, ওখানে 6 বছর একসাথে থাকে না। আজকে তোমার বক্তব্যটা কি আমি ভুল বললাম তাহলে? এটা হচ্ছে কি মেয়াদ, কার মেয়াদ, রাজ্যসভায় যারা থাকবে তাদের, সিম্পল বিষয় ভাই। আর এখানে 5 বছর কারা, যারা লোকসভায় থাকবে। এটা স্থায়ী কক্ষ, এটা হচ্ছে স্থায়ী কক্ষ, আর এটা হচ্ছে অস্থায়ী কক্ষ। কেন? কারণ এটা 5 বছর অন্তর এটা বয়টা কি চেঞ্জ হয়, আর এটা কি হয়, চেঞ্জ হয় না, 1/3 করে থাকে তার জন্য। ভাই এটা টেনিওর বলছি যখন, মেয়াদ যখন বলছি, কার মেয়াদ বলছি, রাজ্যসভার কথা বলছি মানে কি। যাই হোক চলো, তো এখানে আনসার কি হবে তাহলে, এটা হবে কিন্তু গ্রেট ব্রিটেন পার্লামেন্টারি সেকশন। আর যখন বলে বিচার বিভাগ ব্যবস্থা সুপ্রিম কোর্ট, তখন আনসার হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। কালিম্পং জেলা কবে গঠিত হয়েছিল, অ্যান্সার হয়ে যাবে কি অপশান 2017, অপশান সি হয়ে যাবে। এই 2017 দেখো সবার লাস্টে সর্বশেষ কোন জেলা গঠিত হয়েছিল, সেটা কিন্তু 2017 সম্ভবত 24 এপ্রিল না 15 এপ্রিল, আমার খেয়াল নেই। এটা কিন্তু পশ্চিম বর্ধমান অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বশৃঙ্গ, মালভূমি অঞ্চলের কত হয়ে যাবে, 677। মালভূমি অঞ্চলে পশ্চিমবঙ্গের অ্যান্সার হয়ে কিন্তু 677। নেক্সট, ভারতের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি, ভেরি ভেরি গুড কোশ্চেন। দেখো এটা অ্যান্সার লীলা শেঠ। ভারতের হাইকোর্টের প্রথম মহিলা বলেছে কিন্তু, ভারতের হাইকোর্ট। তাহলে ভারতের যে প্রথম হাইকোর্ট কোনটা, তার প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিল লীলা শেঠ। নেক্সট, অরবিন্দ ঘোষ এবং তার সাথীদের গ্রেপ্তার করা হয় কোন মামলায়, ভেরি ভেরি গুড কোশ্চেন। এই টাইপগুলো কিন্তু খুব সুন্দর পরীক্ষায় কিন্তু আছে, আলিপুর বোমা মামলা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। 7 দাগ, 2011 আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের ন্যূনতম জনবহুল রাজ্য, মানে সব থেকে লোকসংখ্যা কম কোথায়, কোনটা হবে? তাহলে অ্যান্সার হবে জনসংখ্যা বলেছে, তাহলে অ্যান্সার কি হবে, সিকিম। ঠিক আছে, 7-এর সি সিকিম। এখানে ক্লিয়ার করছি, গোয়া হচ্ছে কি কোন দিক দিয়ে ক্ষুদ্রতম, আয়তনের দিক দিয়ে, আয়তনের দিক দিয়ে ক্ষুদ্রতম। আচ্ছা, অরুণাচল প্রদেশ কি জনঘনত্ব, কি জনঘনত্বের দিক দিয়ে কম একদম। আর সিকিম হচ্ছে কি জনসংখ্যার দিক দিয়ে কম। এগুলো একটু মাথায় রেখো। নেক্সট, লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পুরস্কার পান, ভেরি ভেরি গুড কোশ্চেন, পরীক্ষা আসার মতো কোশ্চেনগুলো। 2001 সালে, ভেরি গুড। যে সমস্ত উদ্ভিদ সাধারণ পরিবেশে জন্মায় তাদের কি বলা হয়, সাধারণ পরিবেশ মানে কি বলো তাকে, সাধারণ পরিবেশ হলে মেসোফাইট। আচ্ছা, হাইড্রোফাইট মানে কি, ওয়াটার, জলে জন্মায় যেগুলো। হ্যালোফাইট মানে কি, লবণাম্ব উদ্ভিদ, স্যালাইন ওয়াটারে যেখানে থাকে। উপকূলীয় অঞ্চলে বা লবণাক্ত অঞ্চলের উদ্ভিদকে বলে হ্যালোফাইট। জেরোফাইট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো, প্রত্যেকটা পয়েন্ট। জেরোফাইট হচ্ছে কি মরুভূমি অঞ্চলের
ফণী, মনসা, বাবলা এগুলো সব কি জেরোফাইট। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। অশনি অশ্নি তোমরা জানো এটা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল কোন দেশ? এটা হয়ে যাবে কি শ্রীলঙ্কা। এখন বর্তমানে একটা তোমার কি শক্তি নামে একটা ঝড় উঠেছে, সবাই শুনেছো মনে হয়, শক্তি তো নাকি? শক্তি কোন দেশ নামকরণ করেছে বলো? আর যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশনে জানাও, বা কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, ভারতের পেট্রোকেমিক্যাল এর তকমা অর্জন করলো কে? পেট্রো ক্যাপিটাল, ভারতের পেট্রো ক্যাপিটাল কাকে বলা হয়? একদম, গুজরাটকে বলে পেট্রোকেমিক্যাল। ভেরি গুড। আচ্ছা, দ্বারকাতে ভারতের প্রথম সাবমেরিন ট্যুরিজম উন্মোচন করবে কে, মানে দ্বারকা অঞ্চলে করেছে কে, কোন রাজ্য? গুজরাট। নেক্সট। তারপরে দেখো, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন কে? এটা তো পারা উচিত। ও অবশ্যই, হাইকোর্ট হোক আর সুপ্রিম কোর্ট হোক, বিচারপতিদের নিয়োগ করবে কে? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ আওয়ার ইন্ডিয়া। 2020 সালে অলিম্পিকে ভারতের পুরুষ হকি দল কোন পদক জিতেছিল? 2020-তে ব্রোঞ্জ পদক। সেই সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে এখান থেকে, এগুলো কিন্তু এখন জিকে হিসেবে কাজ করছে। ভারতের উত্তরতম স্থানের নাম সবাই জানো কি? ইন্দিরা কল। আর ইন্দিরা পয়েন্ট কি? ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম বিন্দু। আর গোয়ার মোটর কি? গোয়ার মোটর পশ্চিম, গুজরাটের। আর কি ঋতু? পূর্ব। চলো নেক্সট। লোথাল কোন উত্তরপ্রদেশ কি ভূতু? লোথাল কোন নদীর তীরে অবস্থিত? ভোগাবো আর যেটা বলো ওটা হবে অ্যান্সার। সিবেসিয়াস গ্রন্থি, এটাও করানো আছে তোমাদের, কমন কোশ্চেন এটা। সিবেসিয়াস গ্রন্থি কোথায় থাকে? সিবেসিয়াস গ্রন্থি থাকে ত্বকে। আচ্ছা, বৃক্ক কোথায় থাকে? বৃক্ক মানে কি? কিডনি। ঠিক আছে। নেফ্রন কোথায় থাকে? মাথায়। হ্যাঁ, নেফ্রন নাকি মাথায়? একদম একদম। যকৃৎ মানে কি? লিভার। আরে বৃক্কের গঠনগত কার্যগত নেফ্রন। আচ্ছা, মাইথন বাদটি কোন নদীর উপরে? এটাও করানো আছে, বরাকার নদীর তীরে। ভেরি গুড। কে গুপ্তাব্দে প্রচলন করেন? কত সাল? 324 না 320? কেউ 24 বলে, কেউ 320 বলে। ঠিক আছে, 19-এর অ্যান্সার হবে অপশন বি, প্রথম চন্দ্রগুপ্ত। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় আছে? সবাই জানে, উত্তরাখণ্ডের দেরাদুনে। ভেরি গুড। আচ্ছা, কোন সালে দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ সূচনা হয়েছিল? 1780। ভেরি গুড। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সূচনা হয়েছিল কত সালে? ডিজিটাল ইন্ডিয়া কবে? যখন থেকে মোদিজি আসলো আর নীতি আয়োগ, মনে আছে এই ভাষণটা দিয়েছিল? 15 একদম, নীতি আয়োগ হয়েছিল সেই সময়। আইফা অ্যাওয়ার্ড 2023-এ কে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিলেন? এবার কিন্তু 2025টা পড়ে নেবে, এখানে 2025টাকে সেটা দেখে নেবে। সেই সময় পেয়েছিল আর মাধবন। নেক্সট। ভারতে কে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন? ভেরি ভেরি গুড কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো, এগুলো খুব সুন্দর কোশ্চেন। আজকে সেটটা খুব সুন্দর কোশ্চেন আসে, ডব্লিউপি কেপিএসআই মেনে দেখবে এই টাইপের কোশ্চেন পাবে। ঠিক আছে, মেন বলছি, এই এতে মেনেও পেতে পারো। 24-এর সি, লর্ড ক্যানিং। ভেরি ভেরি গুড কোশ্চেন এগুলো। আচ্ছা, কোন দেশ থেকে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশনের ধারণাটি নেওয়া হয়েছিল? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বললে আনসার হবে রাশিয়া, ইউএসএসআর। নেক্সট। পূর্বঘাট সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরীক্ষা আসে, ডব্লিউবিপিআইকিউ এটা। ঠিক আছে। উভচর ও সরীসৃপ প্রাণী সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? ভেরি ভেরি গুড কোশ্চেন, বলো কি বলবে? হারপেটোলজি বলে। ভেরি গুড। আচ্ছা, লিমনোলজি কি মনে আছে তো? লিমনোলজি বলো, কে পারবে? লিমনোলজি ভৌমজল না জলাশয়, একটু দেখে নাও। আছে কি? পেডোলজি মানে মাটি।
চলো তারপরে আর ইস্টিওলজিটা কি ওর মাছ? ইস্টিওলজি হয়তো মাছ 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 আচ্ছা 28 দেখ, নিম্নের কোন উপজাতি ভারতের বৃহত্তম তপশিল উপজাতি? নীল। একদম ভীল উপজাতি। কোথায় এটা? মধ্যপ্রদেশ। তোমরা পড়ে এসেছো। আচ্ছা, রক্ত ও লৌহ নীতি ব্লাড এন্ড আয়রন গ্রহণকারী প্রথম সুলতান কে? গিয়াসউদ্দিন বলবান। ভেরি ভেরি গুড কোশ্চেন। ভারতের সর্বাধিক বাজরা উৎপন্নকারী রাজ্য, এটা কিন্তু পরীক্ষা এসেছিল, রাজস্থান। বাজরা, সরিষা, সরিষা বললেও রাজস্থান, মাথায় রেখো। নেক্সট, ভরবেগ ও ভার কি রাশি? সোজা বোঝাই যাচ্ছে, দুটোই ভেক্টর রাশি, উভয়ই ভেক্টর রাশি। 36-এর কি হয়ে যাবে? বি হয়ে যাবে। চলো তারপরে, সাহেদি দেখ, হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর কি হয়? স্ত্রী শক্তি বৃদ্ধি পায়। ভেরি গুড, পরীক্ষায় কিন্তু আসে এটা। নিচের কোনটি বিক্রমাদিত্যের দরবারে নবরত্নের অংশ ছিল না? 38-এর এ সুরদাস। সুরদাস কার সময় ছিল বলো তো, কে পারবে? ভেরি গুড। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? একদম তাই। তো প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা আর শেষ সম্রাট বা রাজাকে ছিল, এগুলো পড়বে। কোন গুপ্ত শাসক হুন আক্রমণকে প্রতিহত করেছিল? খুব সুন্দর কোশ্চেন এটা। স্কন্দচন্দ্র। একদম, এইসব কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 40টা আজকে জিকে কোশ্চেন আসে, তোমাদের উচিত এগুলো মুখস্থ করা। খুব ভালো ভালো কোশ্চেন দেওয়া আছে। চুজ দ্য রাইট অপশন হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি। যখন আমি লাইব্রেরির মধ্যে ছিলাম, মাথায় রাখবে, যখন হোয়াইল থাকবে তার সঙ্গে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস যায়। কি যায়? পাস্ট কন্টিনিউয়াস যাবে, ঠিক আছে? তাহলে 41 এর অ্যান্সার কি হবে? অপশন এ, ওয়াজ সিটিং। আই ওয়াজ সিটিং, মাথায় রাখবে। যখন হোয়াইল থাকে তখন কি যায়? পাস্ট কন্টিনিউয়াস। হোয়াইলটা কিন্তু অনেক কোশ্চেন হয়, দেখবা। হোয়াইল আই ওয়াজ ওয়াশিং কি ছিল? আই ওয়াজ সিটিং ইন দ্য লাইব্রেরি। যখন আমি লাইব্রেরির মধ্যে ছিলাম, তাহলে হোয়াইল থাকলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। সামান থ্রিউ আ বল, কেউ একজন বল ছুঁড়েছিল থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে। চলো, বিয়ালিদা কি বলছে? দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট, এটাও তোমাদের করা আছে, দেখবা। মেক বোথ এন্ডস মিট। 42 অ্যান্সার কি হয়ে যাবে? মানে কি? গেট বাই মানে কি? তৈরি করে দুটো। গেট বাই মানে কি? জানি না। তাহলে দেখো, সার্চ করে দাও গেট বাই মানে কি, দিয়ে আমাকে জানাও। আর যারা জানাও কমেন্ট সেকশনে লেখো। নেক্সট, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ অন সেলফ। যে নিজেকে ভালোবাসে তাই কি বলবে? যাকে নিজেকে ভালোবাসে তাই কি বলে? নার্সিজম। একদম, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ অন সেলফ। যে শুধু নিজেকেই ভালোবাসে, অন্যের কথা টাইম নেই, তাকে বলে নার্সিজম, তাই তো? আর স্যাডিজম মানে কি? এটা পরীক্ষা আসে কিন্তু। স্যাডিজম মানে কি? স্যাডিজম মানে কি? যে অন্যকে দুঃখ দিতে। একদম, যে অন্যকে দুঃখ দিয়ে নিজে ভালো হয় সে। আচ্ছা 44, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন এ ব্লু মুন পারা উচিত ভাই, কি হবে? রেয়ারলি। একদম, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, দে আর সেম। নেভার মানে কখনোই না। আচ্ছা, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট, আই উইল মিট ইউ টুমরো, তাহলে কি হবে? 45-এর আই উইল মিট ইউ টুমরো। তাহলে হোয়ার তো হবে না ভাই। হোয়ার দেখো, কারণ টাইমের কথা বলছে, তাহলে টাইমের কথা বললে তার হোয়ার আসবে না। হোয়ার কখন? স্থান, কোথায় বোঝাতে। স্থান বোঝাতে আমরা হোয়ার ইউজ করব, টাইম বোঝাতে আমরা হোয়েন ইউজ করব, ঠিক আছে? এটা তো জানি আমরা। তাহলে হাউ হবে না। হাউ মানে কেমন। হাউ উইল ইউ মিট মি মানে কি? তুমি আমার সঙ্গে কেমন ভাবে সাক্ষাৎ করেছিলে, কেমন অর্থে? উইল ইউ মিট মি, তুমি কি আমার সঙ্গে দেখা করবে, তা। আর হোয়েন উইল ইউ মিট মি, তুমি কখন আমার সঙ্গে দেখা করবে, এটা হবে সঠিক অ্যান্সার। টুমোরো দেওয়া আছে, সময় বলছে, তাহলে হোয়েন ইউজ করব, সিম্পল একদম। নেক্সট, দ্য এক্সপ্রেশন হোলিয়ার দ্যান দাও
মিনস মানে কি, হোলিয়ার দ্যান মানে কি 46, স্যাংটিমোনিয়াস। হোলিয়ার দ্যান থাউ মানে কি বলতো, স্যাংটিমোনিয়াস মানে বলতে পারি একটা এটা কি বলা যেতে পারে, রিলিজিয়াস, দেখো এটা পিওর বলে, দেখো এগুলো অপবিত্র টাইপের, শেক্সপিয়ারের অপবিত্র টাইপের, ঠিক আছে, অপবিত্র বলতে পারি, এগুলো সব মানে কি পবিত্র। তো হোলিয়ার দ্যান দাও মানে বলতে পারি যে হচ্ছে পবিত্র থেকে অপবিত্র বেশি, এরকম অর্থে। নেক্সট, টু ফিল আন্ডার দ্য ওয়েদার, তো পারবে এটা, টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিন, তো আন্ডার দ্য ওয়েদারের ইডিওমেটিক এক্সপ্রেশন মানে কি, ফিল আনওয়েল মানে অসুস্থতা ফিল করা, অসুস্থতা বোধ করা, হ্যাঁ অসুস্থতা বোধ করা, হ্যাঁ। আর যদি বলো হট ওয়াটার, হট ওয়াটার বললে ফিল আনকমফোর্টেবল বলতে পারো। আনকমফোর্টেবল। তারপর দেখো অ্যাড এ সুইটেবল প্রেফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ক্যাপাবল, ক্যাপাবলের প্রেফিক্স কি হয়, ক্যাপাবল ইনক্যাপাবল অপোজিট, আর প্রেফিক্স মানে আগে, ঠিক আছে। দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস, এটাও তোমরা জানো সুপারসিলিয়াসের কি হবে সিনোনিম, হটি। এগুলো করা কিন্তু হটি, সুপারসিলিয়াস, এগুলো তোমরা দেখবা তোমাদের নোট বইতে আছে, মানে নোট বলতে আমি লিখিয়েছি যেগুলো তাতে আছে দ্য সিনোনিম। আচ্ছা 14 নম্বর যে ভোকাব পার্টটা দিয়েছিলাম ওটা পাঠাবে তো, 14 মানে একদম 1 থেকে 14 পর্যন্ত যে ভোকাবুলারি যে লেখাটা দিয়েছে ওটা থাকলে আমাকে পাঠাবে, তার সঙ্গে আরও অ্যাড হবে, ঠিক আছে। পরীক্ষা যদি এগিয়ে আসছে এবার সব দিয়ে দেবো। দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস ইজ, তো সুপারসিলিয়াস মানে কি যে হটি, হটি মানে কি, হটি মানে কি arrogant, অহংকার, অহংকার, Arrogant, অহংকারী। একদম। haughty, আচ্ছা arrogant, তারপরে দ্য strong, ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া, তো তো জানো তো ক্লস্ট্রোফোবিয়া মানে কি, Fear of closed spaces. ফিয়ার অফ ক্রাউড নয়, ক্রাউড মানে ভিড়ের ভয় না, ফিয়ার অফ কনফাইন্ড না, দাদা, স্পেসেস, confined spaces, একদম কতবার করেছি, বদ্ধ জায়গা, ক্লস্ট্রোফোবিয়া মানে Confined বদ্ধ closed জায়গা, spaces এটাই একদম দাদা মানে। বদ্ধ জায়গার ভয়, ভেরি গুড। নেক্সট, ফোবিয়াগুলো পড়বে পরীক্ষায় আসে। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্লাঙ্ক, দ্য শিপ মানে কি জাহাজটি, উইথ ইটস ক্রিউ এবং এর ক্রিউয়ের সাথে ড্যাশ লস, তো উইথ রয়েছে, উইথ থাকলে কার কোনটাতে কাজ হয়, আগেরটা দেখি, দ্য শিপ হবে এখানে সাবজেক্ট, অ্যালং উইথ, উইথ গতকালই বললাম, তো দ্য শিপের পরে কি আসবে সিঙ্গেল, তাই ওয়াজ লস্ট, কি হারিয়ে গেছিল, ওয়াজ লস্ট, ঠিক আছে। ওয়াজ বিইং লস্ট তো হবে না ভাই, ওয়্যার বিটিংও হবে না। চলো নেক্সট, লা গিয়োকন্ডা মোনালিসা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, তো এগুলো কিন্তু সব কিউ তোমরা জানো। 52 কি হয়ে যাবে, এ হবে এ ইউনিক, সিম্পল লজিক একটা, ইউনিক, ইউ দিয়ে ইউ এর উচ্চারণ যখন ইউ হয় তার আগে কি বসে, আমরা জানি যে ভায়েল থাকলে তার আগে অ্যান বসে, কিন্তু ইউ এর উচ্চারণ যখন ইউ হয়, যখন ইউ উচ্চারণ, যেমন ইউরোপ, এটাও কিন্তু দেখো ভায়েল দিয়ে শুরু, কিন্তু ইউ উচ্চারণ আসছে তার জন্য কি হবে, অ্যান বসে তার আগে, এ অ্যান বসে না, সরি এ বসে যতই ভয়েল থাক, তো এখানেও সেম লজিক, এ ইউনিক হবে। আচ্ছা ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য সুইটেবল আর্টিকেল, তো করলাম। 53 কি বলছে দেখো, fill in the blank with the right option, he was offended dash me unjustly, তাহলে কি সে আনজাস্টলি আমাকে কি করলো, Offended with. দোষারোপ করলো, তাহলে Offended with. offended এর পরে কি আসে, এটা fixed preposition বড় বড়, offended with. 53 এর কি হবে, সি হবে, offended with me, দেখো offended এর পরে মি আসে, দেখো তাহলে মি মানে কি পার্সন, তাহলে পার্সন বসে তার জন্য উইথ হচ্ছে, না হলে অফেন্ডেড ফরও হয়, কিন্তু এখানে যেহেতু পার্সন বসে অফেন্ডেড ফর, অফেন্ডেড অ্যাগেনস্টও হয়, তো এখানে হি ওয়াজ অফেন্ডেড উইথ করবো, ঠিক আছে, অফেন্ডেড উইথ ফিক্সড প্রিপোজিশন উইথ মি। আর দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড উইয়ার্ড, তো এটা তুমি জানবে, উইয়ার্ড মানে সবাই জানে, উইয়ার্ড মানে কি বলো, এর মানে ডাইনি টাইপের কিছু একটা বলে না। না না Weird. উদ্বিগ্ন, উদ্বিগ্ন নাই, আরে বাবা ভালো একটা বাংলা আছে, উইয়ার্ড, নর্মাল মানে সাধারণ, অ্যান্সার অ্যান্টোনিম চেয়েছে নর্মাল, তাহলে কি হবে অকওয়ার্ড, অকওয়ার্ড মানে কি বাংলায়, Awkward. উইয়ার্ড এর সিমিলার, সিমিলার ওয়ার্ড দুটো, ঠিক আছে, অকওয়ার্ড, অকওয়ার্ড উইয়ার্ড বলো, অস্বাভাবিকটা তো অস্বাভাবিক, তো যাই হোক উই নাও অকওয়ার্ড সিচুয়েশন সেরকম অর্থে। আচ্ছা তারপরে 55 বলছে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ আ সুইটেবল প্রিপোজিশন, হি ইজ টলার দেন ইউ ড্যাশ 2 ইঞ্চেস, তাহলে কি হবে অ্যান্সার, এটা পারা উচিত, by 2 inches. বাই একদম, এটাও কিন্তু পিআইকিউ বাই 2 ইঞ্চেস হয়, যখন এই কথা বলে পরিমাণের কথা তখন বাই ইউজ করি আমরা। ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য সুইটেবল অপশন, শি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট, বলো কি হবে 56,
এটা ডব্লিউবিসিএস এর পিওয়াইকিউ। হ্যাঁ, শি অ্যালাইটেড ফ্রম দ্য বাস। অ্যালাইটেড ফ্রম মানে কি, বাস থেকে নামা, ঠিক আছে। অ্যালাইটেড মানে কি, নামা। তাহলে শি অ্যালাইটেড ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট, এবং সেই পিছন গেটের দিকে চলে গেল হেঁটে। বুঝতে পেরেছো? অ্যালাইটেড ফ্রম, অ্যালাইটেড পরে কি বসে, ফ্রম বসে, মাথায় রাখবে। অ্যালাইটেড পরে ফিক্স প্রিপোজিশন ফ্রম, আর অ্যালাইটেড মানে কি, নামা কোথাও থেকে, ঠিক আছে। নেক্সট, এটা কিন্তু ডব্লিউবিসিএস পিওয়াইকিউ ছিল। তারপরে দ্য ওয়ার্ড, এটাও এসেছিল, ভিকিস্টুয়েট মানে কি, ভিকিস্টুয়েট, এটা এসেছিল 57 এর হবে, চেঞ্জ, পরিবর্তন। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং, কোনটা অ্যাকোমোডেশন পরীক্ষায় আসে তোমরা জানো? অ্যাকোমোডেশন এ ডবল সি ও এম এম ও ডি এ টি এম ডাবল সি ডাবল এম, একদম অ্যাকোমোডেশন পরীক্ষায় আসে এগুলো, আমি করিয়েছি, লেখাও আছে তোমাদের। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক সেন্টেন্স, তো এটাও তোমাদের করানো আছে। পিওয়াইকিউ এগুলো সব করানো, এগুলো পিওয়াইকিউ বলে করানো আছে। এটা হয়ে যাবে অপশন এ ওয়ান আইড পারসন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিট। অ্যান ওয়ান আইড হয় না, ঠিক আছে, অ্যান ওয়ান আইড কিন্তু হয় না, এ ওয়ান আইড হবে, ঠিক আছে। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিশিয়াল এর অ্যান্টোনিম চাইছে। কি সুপারফিশিয়াল মানে কি বলতো? বাড়িয়ে চাড়িয়ে বলা সুপার না, সেটা সুপারফ্লুয়াস বলে। সুপারফিশিয়াল মানে মানে ভাষা উপরে যদি বলতে পারো, ডিপ হবে, গভীর, ঠিক আছে। নেক্সট, fill in the blank with the suitable preposition. He presided এর পরে কি বসে? Presided over বসে। The serenity of the place overwhelmed me. Serenity মানে কি বলতো? Serenity মানে কি? পিস। Serenity মানে পিস, এখানকার শান্ত, আমাকে ওভারহেলম করলো আর কি। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ওয়ার্ড, এখানে কোনটা আছে? ওই সেরেনিটি আন্ডারলাইন আছে, সেরেনিটি, কামনেস, হ্যাঁ এটাই হবে, অপশন অনুযায়ী ওটাই হবে, কামনেস, ঠিকই আছে। নেক্সট, দ্য পাস্ট টেন্স অফ রিউইন্ড, এটাও ডব্লিউপিতে এসেছিল, এই ডব্লিউবিসিএস এ এসেছিল 63। তো এর পাস্ট টেন্সে রিউন্ড হয়, ঠিক আছে, রিউইন্ড। তারপরে দ্য ওয়ার্ড অফিসিয়াস, তো এইগুলো সব পিওয়াইকিউ। হ্যাঁ, 64 অফিসিয়াস মানে কি হবে? 64 অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ, সেলফ ইম্পর্টেন্ট। অফিসিয়াস মানে নিজের গুরুত্ব। আচ্ছা, 65 কি বলছে? আ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, তোমরা পারবে এটা। 65 কি হবে? অ্যাপিয়ারি, আর পাখি বললে অ্যাভিয়ারি। গ্রানারি হচ্ছে দানা শস্য, হ্যাঁ। আর অ্যাবেটার মানে কি বলতো? কসাইখানা অর্থ হয়তো, দেখে নিও তো একবার। 67 দেখো কি বলছে? দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ, এটাও কিন্তু পিওয়াইকিউ হবে, টু সার্ভ। এটা কিছুদিন আগে করিয়েছি আমি, তোমরা একটু কোশ্চেন খুলবে বা ভিডিও দেখলে বুঝতে পারবে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে কি, মেলিফ্লুয়াস মিনস 67 সিনোনিম থেকে আছে। মেলিফ্লুয়াস মিন মানে কি? সুইট সাউন্ডিং। আমরা বলি না মেলিডুয়াস, সুইট সাউন্ডিং মানে সুন্দর মিষ্টি সুর বা আওয়াজ। আচ্ছা, 68 fill in the blanks with a suitable word. This is the dash post office to my house. তো কি হবে এটা? 68 এ নিয়ারেস্ট পোস্ট অফিস, একদম তাই। এটাও করানো আছে, এগুলো পিওয়াইকিউ যেহেতু ভাই করানো আছে, এই জন্য ভেবো না যে বারে বলছে করানো আছে কেন, কারণ পিওয়াইকিউ তাই। তারপরে দেখো 69 পুট ইন আ কারেক্ট পার্টিসিপেল ইন দ্য ব্লাঙ্ক স্পেস। দ্য সি ড্যাশ উই ওয়েন্ট ফর সেল, তো এটাও করানো ছিল। 69 বলো, বিইং স্মুথ, তাহলে কি দ্য সি বিইং স্মুথ উই, তাহলে বিইং স্মুথ মানে কি, এটা কি বলতো? দ্য সি বিইং স্মুথ মানে কি? স্মুথ মানে কোনো স্রোত না থাকায়, উই ওয়েন্ট ফর সেল, আমরা কি পাড়ি দিলাম আর কি, নৌকা পাড়ি দেওয়া বা সাঁতার কাটা অর্থে। এখান থেকে সেল মানে সাঁতার না, মানে নৌকা নিয়ে ভেসেছে আর কি। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ রিলেটিভ প্রোনাউন। হি ইজ হেয়ার, সে এখানে। ড্যাশ ইজ ফরচুন, তাহলে কি হবে? কোনটা হবে? কার সম্পর্কে বলছে? একদম, হুইচ ইজ ফরচুন। তাহলে এখানে হি ইজ, এটা সৌভাগ্য, মানে এটাকে এই ফরচুনের অর্থে ইউজ করা আছে, হুইচ হবে। তাহলে 71 দাগে কি বলছে বাপু? একটি নৌকার স্থির জলের গতিবেগ নাকি 13 কিলোমিটার পার ঘন্টা। নইতে নৌকাটি 40 কিলোমিটার গিয়ে আবার আগের স্থানে ফিরে আসতে মোট 13 ঘন্টা সময় লাগে। তবে নইতে স্রোতের গতিবেগ কত? করো দেখি। তাহলে স্থির জলে, হ্যাঁ
3 হবে 3 কিমি। কোনটা? মানে ইকুয়েশনটা সাজায় নিয়ে দাদা করলে হ্যাঁ আরে ভাই কি বলে কিছু বোঝা গেল না। বলছি তো, দাঁড়াও দাঁড়াও আসতে কি বলছো বলো? বলছি আরে বলো না একজন, এই জন্যই রেগে যাই আমি, কোনোদিন রাগে না, আজকে রেগে যাচ্ছে এই জন্য। হচ্ছে দাও ওটা 18 ঘন্টা লেগেছে মোট, ওই 13 ঘন্টা। তাহলে ওটা হচ্ছে একবার যে অনুকূলে যাচ্ছে একবার হচ্ছে প্রতিকূলে যাচ্ছে, তাহলে কোলে হয়ে যাবে। মানে মোট যাচ্ছে তোমার 80, তাহলে একবার ফিরছে একবার যাচ্ছে। তাহলে যাওয়ার সময় তোমার যদি যায় অনুকূলে যায় তখন হবে 13 প্লাস এক্স, আর একটা হবে 13 মাইনাস এক্স তোমার সমান, ওইটা হচ্ছে 13 ঘন্টা। হ্যাঁ তোমরা অঙ্কটা করে দিচ্ছ, আমি ভাবছিলাম এখানে ভুল আছে, 3-এর এখানে ভুল, 13 ঘন্টা, আমি ভুল আছে নাকি আবার। তাই নদীতে, তবে নদীতে স্রোতের গতিবেগ কত, তাই তো? তোমরা এটা অপশান টেস্ট করলেও করতে পারো। এটা যদি মনে করো অপশান টেস্ট করবে তাও তোমরা করতে পারো। কি করে? তোমার 13 ঘন্টা মোট আনতে হবে। 3 ধরলাম, 3 যদি স্রোতের বেগ ধরি তাহলে নৌকার অনুকূল কত হয়ে যাবে? 13 আর 3 16, দেখো 5 16 80, মানে 5 ঘন্টা এদিকে। আর এদিকে তাহলে তোমার 13 6 কত? 18 18 হচ্ছে নাকি? 10 এবার এখানে কি করতে হবে? মাইনাস করতে হবে। ভেরি গুড, মাইনাস করতে হবে 10, 10 দিয়ে আমি 8কে 80কে ভাগ করি, 8 দেখো 8 5 13, তাহলে অপশন টেস্ট করলে আরও তাড়াতাড়ি হবে। এটা অপশন 8 অ্যান্সার। ঠিক আছে, আর যারা মনে করে অপশন টেস্ট করবে না দেখে নাও, তাহলে 80 কিলোমিটার এই তো গেছে। তাই 13 ইকুয়েশন যেটা বলছে, মোহিতরা যেটা বলছে, 13 প্লাস এ প্লাস 80/13 মাইনাস এ, এটাই তো বলছো, সমান সমান 13 ঘন্টা। এবার এটা করে দেখবে যে কোনটা 13 ঘন্টা আসছে, ওটাই ও বলতে চাইছে সেই থেকে। হ্যাঁ, যাই হোক বাপু, তো এখানে তোমরা ইজিলি করতে পারবে। তাহলে এখানে অপশান টেস্ট করে দেবে, তারপরে এর জায়গায় শুধু অপশানটা বসাও। নেক্সট, এই জন্য আমার পুরো অঙ্কটা করতে দাও, তারপরে বলো। যখন বলো যে হচ্ছে না বলো তোমরা, তখন বলবে। আমি ভাবছি না কি একটা বলো 3 ভুল না কি শুনেছি আমি। সোনা জলের চেয়ে 19 গুণ ভারী, তাহলে কি বলছে? সোনা কিন্তু জলের চেয়ে 19 গুণ ভারী, ভেরি গুড। তামা জলের চেয়ে 9 গুণ ভারী, ভেরি গুড। তাহলে জলকে ইস্যু করছে এরা, ঠিক আছে, জলকে ইস্যু করছে। তাই জল ওয়াটার আছে, তাহলে ওয়াটার যদি 1 হয়, এখানে জলের চেয়ে 19 গুণ ভারী কে আছে? সোনা। সোনা মানে কি? গোল্ড। তাহলে গোল্ড কয় গুণ ভারী? 19 গুণ ভারী, ভেরি গুড। এরপরে তামা জলের চেয়ে নাকি 9 গুণ ভারী, তাহলে তামা মানে কি? তামা। তাহলে কপার, কপার বলছে কত গুণ ভারী? 9 গুণ, তাহলে এটা 9, জলের থেকে 9 গুণ, ঠিক আছে, রেশিও পেয়ে গেলে। এবার এখানে কি বলছে? সোনা এবং তামাকে কি অনুপাতে মেশালে নতুন সংখ্যার ধাতুটি জলের চেয়ে 15 গুণ ভারী হবে? কি অনুপাতে মেশালে হবে তাহলে? 3:2 অ্যালিগেশন করলে এটা অ্যালগেশন বলতে হয়ে যেত। তাহলে এখানে তুমি অ্যালিগেশন করে দাও, একবারে চলে আসবে। যদি জলটাকে ইকুয়েশন করছে, হ্যাঁ, তাহলে জলের চেয়ে বলেছে, তাহলে কিছু করার দরকার নেই। এখানে 19 রয়েছে আর এখানে 9 আছে, আর কত গুণ করতে হবে? 15 গুণ করতে হবে। তাহলে অ্যালিগেশন করলেই পেয়ে যাবে। তাহলে এদিকে আসছে 4, এদিকে কত আসছে? 6 রেশিও করলে বাপু 3:2 আসবে, অপশান এ। নেক্সট, তারপরে দেখো 73 দায় কি বলছে? 130, 305 এবং 245 সংখ্যাগুলিকে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 6, 9 ও 7 ভাগশেষ থাকবে? তাহলে দেখো 6, 9 এবং 17 ভাগশেষ থাকে বলছে, তাই তো? তাহলে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে এত ভাগশেষ থাকবে? আচ্ছা, আমরা যদি বলি এই 6, 9 আর 17 ভাগশেষ না থাকতো, তাহলে সংখ্যাটা কি হয়ে যেত? প্রথমটায় 6 ভাগশেষ না থাকলে 124 মিলে যাবে, তাহলে 124। তাহলে পরেরটা 9 ভাগশেষ না থাকলে কত হবে সেটা? 296, ভেরি গুড। তারপরে 245 থেকে 17 ভাগশেষ না থাকলে পুরোপুরি ভাগ দিয়ে কত? 228, ভেরি গুড। তাহলে একটা জিনিস বুঝতে পারছি, শেষে কি আছে দেখো, আমার একটা সিম্পল লজিক দেখো, 24 দিয়ে কি যাবে? 8 দিয়ে যাবে। দেখো আমার বৃহত্তম বলেছে মানে কি, সব থেকে আগে কি দেখবো? 24টা দেখবো। তো 24টা কি ভাগ করা যাবে? 24 দিয়ে কি ভাগ যাবে?
না 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 দেখো কারণ কি, দেখো 24 মানে কি, 24 মানে 3 8 24, যে সংখ্যাটা 3 দিয়েও যাবে 8 দিয়েও যাবে। তো দেখো এটা কি 3 দিয়ে ভাগ যাচ্ছে? দেখো তো যাচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। যাচ্ছে? যাচ্ছে না, 24টা অ্যান্সার করতে পারবো না আমরা, তাহলে এটা হলো না। 8 দিয়ে দেখো যাচ্ছে কিনা, 8 দিয়ে 3টে সংখ্যা ভাগ যাচ্ছে কিনা, 8 কে 8, এখানে থাকছে 4 আর 4 44, 8 যাচ্ছে? না তাহলে 8 দিয়েও অ্যান্সার হচ্ছে না। ঠিক, তাহলে কোনটা আসছে? দেখো 4 দিয়ে, দেখো 4 দিয়ে 24কেও ভাগ করা যাবে, 96 দিয়ে ভাগ 28, তাহলে 4ই অ্যান্সার। তাহলে বৃহত্তমগুলো দেখতে যাবে, বৃহত্তম চেয়েছে, তাই অ্যান্সার অপশন সি। আর 3 তো যাচ্ছেই না। আর 10% লবণ মিশ্রিত জলের মিশ্রণ ও লিটারের সঙ্গে কত লিটার জল মিশ্রিত, কি বলছে? 10% লবণ মিশ্রিত জলের মিশ্রণ ও, ওটা 3 হবে। ওটা 3 হ্যাঁ ওটা 3 হয়, তোমার বলেছি। যাই হোক, 10% লবণ মিশ্রিত জলের মিশ্রণ 3 লিটারের সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণটিতে লবণ 5% হয়? বলো কি করে করতে হবে? 74, বলো এটা কি করে করতে হবে? পার্সেন্টেজ গুলো ভাগে নাও। দাদা পার্সেন্টেজ করে 10% একের 10 করে ওখানে পুরো মানে 9:1 হবে ওখানে, জল 9 লবণ 1। তোমাদের বক্তব্যে যাই, তাই 9:1 হয়ে গেল। আর লিটার জল মিশ্রিত করলে মিশ্রণটিতে লবণ হয় কত? তাহলে তার কটা হচ্ছে তাহলে? 5% হবে 19 আর 1। 19-1, তাই বললে? তাই এত লিটার সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে লবণ হবে? তাহলে এবার দেখো, জল কি এখানে মিশ্রিত সেম হয়ে গেল না? ঠিক করো, লবণটা ফিক্স করো। ঠিক আছে, লবণটা ফিক্স করতে, তাহলে লবণ এর ফিক্সড সঙ্গে আছে, লবণ ফিক্সড আছে। দুটোই এক তো। হ্যাঁ, লবণ তো একই হ্যাঁ, থাকবে। তো হ্যাঁ। তাহলে এক করতে হলে কি হবে? 19 কিন্তু কইছেন যে মেলেনি, তারপরে অঙ্কটা মিলবে অবশ্যই। দাদা আমি বলছিলাম আর দাঁড়াও, আগে বলতে দাও না। তাহলে আলটিমেটলি কত আসছে এখানে? অনেক বড় হয়ে যাচ্ছে, এভাবে কেন করবে? এই অঙ্ক চঞ্চল ঘোষের অঙ্ক তোমাদের শেখানো আছে ভাই, যে 10% লবণ জলের মিশ্রণে 3 লিটারের সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণটি লবণ 5% হবে। দেখো 10% লবণ ছিল, মিশ্র জলের মিশ্রণে কী বলছে, 3 লিটারের সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণটি লবণ 5% হয়। দেখো তাহলে 10%, দেখো 3 লিটার রয়েছে, তাহলে 10%, তো এটা একটা আমি তোমাকে শিখিয়েছিলাম, এর ডিফারেন্স বের করবা। ডিফারেন্স বের করলে কত? 5%। ঠিক আছে, কত পার্সেন্ট হয়েছে এখন? 5, তাহলে 5-এ 5, তাই তো? 3-এ কত? এটা কেটে যাবে, তাহলে 3 লিটার অ্যান্সার আসবে। 3 লিটার তো অ্যান্সার। হ্যাঁ। আমি এটাই শিখিয়েছিলাম, ডিফারেন্স দিয়ে যেটা আসবে এখানে ভাগ করে দেবে, সেটা দিয়ে অ্যান্সার চলে আসবে। আর না হলে যেটা করছিলে 10% যদি করো হবে না, কে বলেছে? এটাও হবে, কারণ 3 লিটারের সঙ্গে এটাও আসবে। ঠিক আছে, 9-19 কত বলেছি, দেখো 9-19 কত করে দিই, বলো। 171। 171? হ্যাঁ 171 তো নাকি? ঠিকঠাক বলতে হবে কিন্তু। একটা এই ছিল, তাই তো? এইবার দেখো এখানে টোটাল কত আছে? 180 বই 180 না 90 180 কেন হবে? তাহলে 190। ঠিক আছে, এটা মাথায় রাখো। আর এখানে 190 মানে কত? 3 লিটার। ঠিক আছে, তাই সেখানে কতটুকু মেশাতে হচ্ছে? বলো। তো নিচে 3 মাইনাস লিটারের সঙ্গে হয়েছে। কত লিটারের জল মিশ্রিত করলে মিশ্রণটিতে লবণ 5 মিশ্রিত হয়? দেখাও, এটা কি উল্টো করা হয়ে গেল নাকি? হ্যাঁ প্রথমে তো 5 না, প্রথমে 10%, তাই 5। হ্যাঁ উল্টো হয়ে গেছে, প্রথমে উপরটা ওইটা হবে 10%, 9 আর ওইটা হবে নিচে 19 আসবে। তাহলে 19 আর 9 ডিফারেন্স কত? 10। 10। তাহলে 3/19 করলে মিশ্রণটিতে লবণ 5% হয়, তাহলে 19-এ কত হবে? 19-এ 3। ঠিক আছে, তাহলে 19-এ কত? 19-এই তো 3 হচ্ছে, ঠিকই আছে। এখানে এইভাবেই আসবে রেশিওটা, হ্যাঁ, নাহলে ভুলভাল হয়ে যাবে। যাই হোক, যেটা শেখালাম ওটা করো। নেক্সট দেখো, নেক্সট দেখো,
এ, বি এবং সি একটি কাজ প্রত্যেকে একা শেষ করতে পারে যথাক্রমে এত এত দিনে। যদি তারা তিনজনে কাজটি করার জন্য মোট এত টাকা নেয়, তো আমি বলেছিলাম যে এফিসিয়েন্সি রেশিওটা টাকা রেশিও। 20, 25 আর 30-এর এফিসিয়েন্সি কত হবে বলো ভাই? 300 হবে, মানে এফিসিয়েন্সি এলসিএম। তাহলে দেখো 300 যদি হয় 20 ভাগ করলে কত হবে? 15। এটা কত হবে? 12। 30 ভাগ করলে 10। তাহলে এটাই হচ্ছে এদের রেশিও, এটাই কিন্তু এদের বাপু রেশিও, মাথায় রেখো। তাহলে এদের মোট কত হচ্ছে? কত? 60। তাহলে এটাই হচ্ছে এফিসিয়েন্সি, এটাই আবার তাহলে 37 মানেই 2220, 78 আছে। তবে এ বি এর থেকে কত টাকা বেশি পায়? তাহলে এ বি এর থেকে কত বেশি পাচ্ছে? 3। তাহলে এবার 37 দেখে গুণ ভাগ করলে পেয়ে যাবে। কত বার যাচ্ছে দেখো তো? 60। তো 6 দিয়ে যাচ্ছে দেখো, 6 7 42 2, 3 6 18, 8 4 22। হ্যাঁ, তাহলে 6 দিয়ে 8 0 60, তাহলে 360 কত হবে? 180 টাকা। অপশন সি। নেক্সট, তারপর দেখো 3 বছরে 800 টাকা সরল, আরে বাবা, 3 বছরে 800 টাকা সরল সুদের হারে 956 টাকা হয়। সুদের হার 3% বাড়লে 3 বছরে 800 টাকা কত টাকায় পরিণত হবে? তো এটা সোজা আছে তো। তাই 3 বছরে 800 টাকা সরল সুদের হারে 900, তাহলে 956 টাকা 3 বছরে পাচ্ছ। এবার 3% বাড়ছে মানে কি? 3 বছরে 3 থেকে 9% বাড়লো। তাহলে 809 মানে কি? 809% মানে কি? 8 72 টাকা বাড়লো। তাহলে এর সঙ্গে 72 যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। 6 আর 2 8, রইল বাকি কিছু নেই। 7 5 12 2, হাতে রইল 1 9 1 10, তাহলে 1028 টাকা। সিম্পল। নেক্সট, 7 কি বলছে? 3 অঙ্কের একটি সংখ্যা 4a3কে ও অঙ্কি, এটা 3, হ্যাঁ, 3 অঙ্কের অপর একটি সংখ্যা 4a3 ওটা সঙ্গে 984 এর সঙ্গে যোগ করলে 4 অঙ্কের সংখ্যা এত পাওয়া যায়, যা 11 দ্বারা হবে, তবে 4 এ। আচ্ছা করো, এটা করো, বলো কি হবে? 31। ভাই এর এখানে কোনো একটা মান পাওয়াতে হবে, যেটা কি করলে কি বলছে, তাহলে তবে এত সমান সমান কত হবে, ঠিক আছে? তাহলে কি বলছে? 3 অঙ্কের একটি সংখ্যা এতকে 3 অঙ্কের অপর একটি সংখ্যা এত এর সঙ্গে যোগ করলে 4 অঙ্কের সংখ্যা, যোগ করলে 4 অঙ্কের সংখ্যা এত পাওয়া যায়। সিম্পল। তাহলে এখান থেকে এর ভ্যালুটা তুমি বেরিয়ে যাবে। দেখো এইটার থেকে এটা বাদ দাও, কত হচ্ছে? হবে না তো, 6 ওখানে বি আছে, 3 বি চেয়েছে উত্তর, প্লাস করতে হবে না, 3 পরে বি আছে। বি না হলে হবে না, তাই তো? ভুলভাল দিলে কি হবে? এখানে বি আছে না? হ্যাঁ, তাহলে বি যদি থাকে তাহলে কি 13b7, তো বির ভ্যালুটা বের করা যাবে। তাহলে দেখো এখানে এইটা এটা যোগ করো, করলে কত আসে দেখো তো? তো 4 আর 3 দেখো 7, তাই তো? 4 আর 3 7, তাহলে 8 এর সঙ্গে এখান থেকে বের করে নিন 11 নিয়ম দিয়ে, 11 বিভাজ্য নিয়ম দিয়ে। হ্যাঁ, এটা কি বলছো বুঝলাম না। এখানে বি এর ভ্যালুটা বের করুন, 11 বিভাজ্যতা নিয়ম আচ্ছা, দিয়ে 11 বি এর এটা ভ্যালুটা এটা 11 দিয়ে বিভাজ্য, তাহলে 11 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে বি এর ভ্যালুটা বের করো না। হ্যাঁ ঠিকই তো বলেছো। 7 3 10, আর এখানে কত যোগ করলে 10 হয় বলো? 9 যোগ করলে, তাহলে ক্ষুদ্রতম মানটা 9 পেয়ে গেলাম আমরা। 9 যোগ করলে 10 হয়ে যাবে, 0 হয়ে গেল, তাই না? তাহলে এখানে 9, তাহলে বির ভ্যালুটা আমরা 9 বলতে পারি। তাহলে 13, এটা বি কিন্তু 6 জায়গায়, 9 7। এখান থেকে যদি আমি 984 বাদ দিই তাহলে কত মান পড়ে থাকবে বলো? নাকি সেটাও পারবা না? এটা থাকবে 413। 413, তার মানে এর ভ্যালু কত? 1।
আর বির ভ্যালু কত পেলে 9। তাহলে 4a, 4a মানে কত হবে 4ই হবে 4। 3b, বির ভ্যালু কত 9, তাই 3b মানে 3 9 27, যোগ করলে 31, একদম তাই, অপশন এ। পাট পাট করে করতে হবে অঙ্কগুলো। নেক্সট, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে যদি প্রস্থ 5 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়? সিম্পল আছে, তাহলে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত যদি প্রস্থ 5 মিটার, তাহলে প্রস্থ 5 মিটার যদি হয় তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মানে 10 মিটার, দৈর্ঘ্যের ক্ষেত্রফল কি হবে 5 10 কে 50, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 50 বর্গ মিটার। নেক্সট 79, একটি জেলার মাসিক বৃষ্টিপাতের গড় 2.7 ইঞ্চি, যদি বা সেন্টিমিটারে হয় বৃষ্টিপাত, তাই 2.7 ইঞ্চি। প্রথম 7 মাসে বৃষ্টিপাতের গড়, বার্ষিক গড় এত, গড় থেকে এত ইঞ্চি কম, তার মানে কত? দেখো তাহলে 7 জনের এত কম মানে কত হলো 1.6, তাহলে 7.7 কম মোট, ঠিক আছে 7.7 কম অ্যাকচুয়ালের থেকে, ভেরি গুড। তারপরে দেখো বলছে পরবর্তী 4 মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ 20.8 ইঞ্চি হলে, তাহলে 20.8 ইঞ্চি গড়ে কত, গড়ে কত 5.2 5.2, তাহলে 5.2 মানে কত কম, 5.2 মানে কত কম 2.5, বিয়োগ করো 2.7 থেকে 5.2 বাদ, কত কম না বেশি? বেশি। 2.5, কত বেশি? এখান থেকে 2.7 বাদ দাও, তাহলে 5 রইল 1 2 3, 2.5, তাহলে 2.5, তাহলে 4 মাসের, তাহলে যোগ করলে কত হবে 4 গুণ 2.5 কত হয় 10, 10। তাহলে এখানে দেখো এখানে মাইনাস ছিল এখানে প্লাস, তাহলে আলটিমেটলি প্লাস কত বেশি 2.3 বিয়োগ করো 2.3, ভেরি গুড, তাহলে 2.3 বেশি। কতজনের ভিতরে বেশি? শেষ মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত হবে তাহলে বলো? 0.4 হবে, ভাগ করলে তো পাওয়া যায়, ভাগ করতে পারো তো নাকি? কেন ভাগ করবো দাদা? তাহলে কত হয় বলো? তাহলে এইখান থেকে ডিফারেন্স করলে তো অ্যান্সার হয়ে যাবে, হয়ে গেল, সিম্পল, সিম্পল তো। এই যে শেষ মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত, এটা বেশি না কম, এই যে ডিফারেন্সটা, এটাই তো হবে অ্যান্সার। আর যদি ভাবো আমি এইভাবে করবো না, তাহলে ওই গুণ করে মরতে হবে। 2.7 ইঞ্চি, একটি জেলার মাসিক বৃষ্টিপাতের গড় 2.7 ইঞ্চি, প্রথম 7 মাসের বৃষ্টিপাতের গড় এত, পরবর্তী 7 মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ এত হলে শেষ মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত, মানে এইটা গুণ 12 করতে হবে। এটা একটি মাসিক বৃষ্টিপাতের গড় বলেছে, তো এটা মাসিক হবে না, এটা বার্ষিক হবে, ঠিক আছে। তো 2.7 ইন্টু 12 করতে হবে, আর 7 মাস এটা বিয়োগ করতে হবে, এটা যোগ করে, এটার সঙ্গেও যোগ করে সেটা আবার বিয়োগ করতে করে তাই বেরোবে। তার থেকে বড় কথা যেটা বললাম ডেভিয়েশন প্রসেস, ওটা করবা, সিম্পল। একটি খাদ্য ভাণ্ডারে এতজনের 60 দিনের খাদ্য মজুদ ছিল, 15 দিন পর এত লোক অন্যত্র চলে যায়, তাহলে দেখো 1600 লোক যদি খেত, তাহলে 60 দিনের ভিতরে 15 দিন হয়ে গেছে, মানে আর কদিন চলতো 1600 লোকের 45 দিন চলছে। আর সেই খাবারটাই কি বলছে 600 জন লোকের, লোক অন্যত্র চলে গেছে, আছে কত 1000 জন আছে, তাহলে এই 1000 জনের অবশিষ্ট খাদ্যে লোকটি কদিন চলবে? 2 শূন্য আউট করে দাও, এখানে 5 2 10, 5 9 45, 2 দিয়ে কাটলে 8 2 ছিল মানে 8 9 72 দিন, অপশান বি। একটা আয়তঘন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি এত এবং কর্ণ 15 সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল কত? পারো তো নাকি? আগে বলো আয়তঘনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বলবো না ভাই আজকে, বলো আয়তঘনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 500 তল হলো 2 ইন্টু a প্লাস b ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ভালো করে বলো। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা,
আলটিমেটলি কত 500 হচ্ছে? তল, এটাই তো বক্রতলটা হবে, তাই তো? হ্যাঁ 500 তল তো বক্রতলের সূত্র একই হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ 500 তলটা 500 মানে বক্র, ঠিক। তো গুণ করলে কত আসছে দেখো, এইটার যোগফল দিয়ে দিয়েছে অলরেডি। কত আসছে? 48। তাহলে বক্র তাহলে তো ক্ষেত্র হলো 48 এলো, 48। যেটা হাইটটা গুণ হবে লাস্টে, যোগে নেই এটা। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। সূত্রটাও মুখস্থ নেই তোমাদের, একজনই বলছে। আচ্ছা বলো তো, আয়তঘনের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ। হ্যাঁ, তিনটেই গুণ। দৈর্ঘ্য প্রস্থের উচ্চতার গুণ, ঠিক আছে। আচ্ছা দেখি তো, এখানে বলেছে কি তাহলে কি সূত্র? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান কত? 15 সেন্টিমিটার, তাই বলেছে? না এখানে কর্ণ দেওয়া আছে, আবার এখানে কর্ণ বলে দিয়েছে। তাহলে এখান থেকে বক্রতলের ক্ষেত্রফল কি করে বের করবে? তাহলে এই কর্ণর থেকে আমরা কি বের করতে পারো বলো তো? এখানে কর্ণ মানে কি? কর্ণের সূত্র কি? হ্যাঁ √a² প্লাস b² প্লাস c²। তাহলে একটি আয়তঘনের বস্তুর দৈর্ঘ্য বলেছে এত, আচ্ছা প্রস্থ সমষ্টি এটা, তাহলে এটা কি 24-এর স্কয়ারে যাবে? তা তো হয় না। তাহলে এইখান থেকে আমরা কি করে করতে পারি? এখানে কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি 24 সেন্টিমিটার, ওকে। কর্ণ প্লাস এটা, বক্রতলের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা কর্ণের সূত্রটা কি বললে আর বলো? √a² প্লাস b² প্লাস c²। তো √a² প্লাস b² প্লাস c² সমান সমান 15 সেন্টিমিটার, মানে 225 নিয়ে আসতে হবে, ব্যাস, তাই তো? √a তাহলে ওপাশে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 15 স্কোয়ার মানে 225, তাহলে a² প্লাস b² প্লাস c², ঠিক আছে। তাহলে সেই তিনটে মান বের করো, যার যোগফল স্কোয়ারের যোগফল 24 হবে। কি কি হতে পারে বলো তো, বলো? এইটা তো অনুমান করতে হবে, নাহলে তো টাইম লেগে যাবে। না পারবা না? পারবে না? তাহলে টাইম লেগে যাবে ভাই, এইভাবে করতে করতে গেলে টাইম লেগে যাবে। না আমার ভাষা বুঝতে পারছো না তুমি। 24কে ভাঙো তো আগে, 24-এর যোগফল দেওয়া আছে না? হ্যাঁ এটা এটা ডাইরেক্ট হবে 24-এর স্কোয়ার করতে হবে তো, আর এইদিকে 15-এর স্কোয়ার, ওই দুটো বিয়োগ করে দিলেই হয়ে যাবে এটার আনসার। তা কত হচ্ছে তাহলে? ওই 351। হুম, তাহলে এখানে মাথায় রাখবে, যদি তাহলে কি বলে একটা জিনিস শিখলে যে কি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা, দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা যদি দেওয়া থাকে, তার সঙ্গে কর্ণ গুণ করলেই তুমি বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ উচ্চতার সঙ্গে যখন আমরা কর্ণ গুণ করব, তখন কি পাবো? বক্রতলের ক্ষেত্রফল ডাইরেক্টলি পেয়ে যাব। নেক্সট অঙ্ক সোজা আছে, শুধু জানতে হবে। তারপরে এবার তোমরা যেটা বলছিলে সে করেও বের করতে পারবে তোমরা। 225 তো, এবার এই 24কে এমন তিনটে পার্টে ভাগ করো যে যাদের যোগফল 225 আসবে, তোমাকে এটা বের করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে 8-এর স্কয়ার যদি ধরো 64 হয়ে যাবে। হ্যাঁ যোগফলের সাথে গুণের কথা বলছি, যোগফলের সাথে গুণ করলে তো আসছে না, ওটা তো বললো স্কোয়ার দুটোর মাইনাস। গুণ না, সরি 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 স্কোয়ার ভুল করতে করলাম, হবে। ভুল করলাম, স্কয়ারের বিয়োগফল, সরি। হ্যাঁ 24-এর স্কোয়ার মাইনাস এর স্কোয়ার, কোথাকার তাহলে কোথায় রাখছে? তার কি উচ্চ যেগুলো সমষ্টির, দেখো এরও কারণ আছে, তোমরা করলে বুঝতে পারবে। এটা হচ্ছে কি সমষ্টির স্কোয়ার মাইনাস কর্ণের স্কোয়ার করলে অ্যান্সার আসবে। এটা কেন আসে বলো তো দেখি, কে পারবে? তুমি একটা আয়তঘন আঁকলে তুমি সব থেকে ক্লিয়ার বুঝতে পারবে কেন হয়, যে এদের ডিফারেন্সিয়েশন নিয়ে বা কেন হয়। কর্ণ মানে কি বাপু?
কর্ণ মানে এই যে এইখানটা থেকে, কিন্তু এইখানটা থেকে এই পর্যন্ত, বুঝতে পেরেছো? এইটুকু না কিন্তু, শুধু শুধু যে এইটুকু তা নয়, এই পাশেও আরো যাবে। সব থেকে বড় মাপের যেটা সব থেকে বড় মাপের যেটা, এটা হচ্ছে কর্ণ। ঠিক আছে? তো এই যে কর্ণের স্কোয়ার আর এদের যে স্কোয়ারের যে ডিফারেন্স, টোটালটার স্কোয়ারের যে ডিফারেন্স, সেটাই হয়ে যায় বক্রতলের ক্ষেত্রফল। নেক্সট, আচ্ছা, রণধীরের বর্তমান বয়স থেকে 6 বছর বাদ দিলে বিয়োগফলকে আবার 18 দিয়ে ভাগ করলে ভাগফল তার নাতি অনুপের বর্তমান বয়স সমান হয় যদি অনুপ মহেশের থেকে 2 বছর ছোট হয় ও মহেশের বয়স 5 বছর হয়, তবে রণধীরের বর্তমান বয়স কত? তো 82 এর অ্যান্সার কী হবে বলো তো? 60 হবে। উল্টো দিক দিয়ে করতে বলে যাবে এই অঙ্কটা। দেখো কি বলছে, যদি অনুপ মহেশের থেকে 2 বছরের ছোট হয়, তার মানে সারা বছর কিন্তু অনুপ মহেশের থেকে ছোট হবে 2 বছরের, এবং মহেশের বয়স 5 বছর হয়, তাহলে কি মহেশ কত? 5 বছর। 3 বছর এখন। তাহলে এবার যদি অনুপ মহেশের থেকে 2 বছরের ছোট হয়, তাহলে মহেশের বয়স অনুপের বয়স কত হবে? 3 বছর। 3 বছর হবে। 2 বছর ছোট মানে 3 বছর হবে। ঠিক আছে, এবার পরের লাইনে আসো, কি বলছে, রণধীরের বর্তমান বয়স থেকে 6 বছর বাদ দিলে তো রণধীরের বয়স যা আছে, বিয়োগফলকে আবার 18 দিয়ে ভাগ করলে ভাগফল তার নাতি অনুপের বর্তমান বয়সের সমান হয়। অনুপের বর্তমান বয়সের সমান, উল্টো করতে করতে যাবে, অ্যান্সার হয়ে আসবে। দেখো উল্টো করতে যাবে, ভালো করে বুঝবে কি বলছে, উল্টো দিকে যাচ্ছে, অনুপের বর্তমান বয়সের সমান, তাহলে অনুপের বয়স কত? 3। কি করে আসছে বলছে কি, 18 দিয়ে ভাগ করলে ভাগফল তার নাতি অনুপের বর্তমানের সমান, তাহলে ভাগফল তার মানে কি করতে পারি, উল্টো বলেছে মানে কি করব, ভাগ বলেছে মানে গুণ করে দেবো, ভালো করে বুঝবে, ভাগ বলেছে মানে গুণ করে দেবো, তারপরে এখানে কি 6 বছর বাদ, বিয়োগ বলেছে মানে কি করে দেবো, যোগ করে দেবো। যদি উল্টো দিক দিয়ে আসছে উল্টো করতে করতে যাবে, ব্যাস অ্যান্সার শেষ। 3 8 54 ছয় কত হয়? 60 বছর। দেখেছো কীভাবে করতে হয় শর্টকাট? বুঝতে পেরেছো তো নাকি? উল্টো দিকে যাচ্ছে মানে উল্টো করতে যাবে, ভাগের উল্টো গুণ হয়, আর বাদ মানে বিয়োগের উল্টো যোগ হয়। আর না হলে ওই রণধীরের বর্তমান বয়স ধরে নিতে হবে এক্স বছর, বয়স থেকে 6 বছর বাদ দিলে মানে x-6 বছর বাদ দিলে, হ্যাঁ 6 বছর বাদ দিলে বিয়োগফলকে আবার 18 দিয়ে ভাগ করলে মানে বাই 18 দিয়ে ভাগ করলে ভাগফল সমান সমান তার নাতি অনুপের বর্তমান বয়স সমান হয়। তো এটা সমান সমান কী হবে, অনুপের বর্তমানের সমান, অনুপের বর্তমান কত? 3। এটাও সোজা, তাহলে x সমান সমান কত হবে, x-6 সমান সমান 3 8 54, আর শুধু x সমান সমান নেবে মাইনাস মানে অবশ্যই যোগ হবে 60, সেটাও চলে আসবে। নেক্সট, দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটির 20%-এর সমান, তাই দুটি সংখ্যা 20%-এর ফ্র্যাকশন ভ্যালু করে দাও, কত হবে? 1/5। তাই দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটির 20%-এর সমান। তাহলে দেখো, তাহলে এই যে 5, এটা কি সংখ্যা? বড় সংখ্যা, বড় সংখ্যাটা, দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটির বলে, তাহলে বড় সংখ্যাটা 20%-এর সমান, দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটির, আচ্ছা তাহলে বড় সংখ্যাটির 20%-এর সমান। ঠিক আছে, এখানে অন্তর কত পাচ্ছ? 1। ঠিক আছে, 5-এর 20%ই তো 1 হয়, তাই না? তাই ছোট সংখ্যাটি 12 হলে বড় সংখ্যাটি কত? তাহলে অন্তর যদি 1 হয়, দেখো তাহলে বড় সংখ্যা আর ছোট সংখ্যার অন্তর যদি 1 হয়, তাহলে ছোট সংখ্যাটা কত হবে? 4 হবে নিশ্চয়ই। এটা বোঝো তো নাকি? তাহলে বড় সংখ্যার 20%-এর সমান অন্তরটা, তাহলে বড় সংখ্যা যদি 5 হয়, 20% মানে 1, তাহলে অন্তর যদি 1 হয়, বিয়োগফল যদি 1 হয়, তার মানে বলতে পারি বড় সংখ্যা 5 হলে বিয়োগফল 1 মানে কি, ছোট সংখ্যাটা 1 বাদ যাবে, 4 হবে। তো 4 মানেই বলছে ছোট সংখ্যা 12, তাই কত গুণ? 3 গুণ, তাহলে 5 মানে কত হবে? 15 হবে। নেক্সট, একটি ট্রেন 180 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করলো, এবং অপর একটি ট্রেন সমদূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা কম সময় নেয়, এটা 1 কিন্তু, হ্যাঁ 1 ঘন্টা কম সময় নেয়। ট্রেন দুটি 1 ঘন্টায় যত দূরত্ব অতিক্রম করে তার অন্তর কত? সিম্পল কিন্তু, এটা পারবে না? দেখো
দেখো একটা জিনিস দেখো, একটি ট্রেন 180 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টা অতিক্রম করে, তাই 4 ঘন্টা অতিক্রম করছে মানে 1 ঘন্টায় কত অতিক্রম করবে, ভাগ করে দাও, ভাগ করলে কত আসছে? 45 কিমি। তাহলে প্রথমটা 45 আসছে, ভেরি গুড, 45 কিলোমিটার। তারপরটা কি বলছে? 1 ঘন্টা কম সময় লাগলো, মানে ক ঘন্টা লাগবে? 4 ঘন্টা থেকে 1 ঘন্টা মানে 3 ঘন্টা। তাহলে 180 সমুদ্র দূরত্ব মানে 180 যাচ্ছে, তাই 180/3 মানে কত? 60 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, তাহলে ট্রেন দুটি ঘন্টায় যত দূরত্ব অতিক্রম করে তার অন্তর, তাহলে বিয়োগ ফলের কত হবে? 15। সোজা কিন্তু, কিছুই নেই। নেক্সট, এক ব্যবসায়ী প্রতিটি 50 টাকা দরে 80টি ক্রিকেট ব্যাট কিনেছিল। তাহলে দেখো প্রত্যেকটা দাম 50 টাকা, তাহলে 80টা ব্যাট কিনেছিল, তার মধ্যে 20টি ব্যাট তিনি 5% লাভে বিক্রয় করলেন। তাহলে বাকি ব্যাট শতকরা কত লাভে বিক্রয় করলে সমগ্র ব্যাটের উপর তিনি 10% লাভ করবেন? দেখো একদম সোজা আছে, এটা তুমি এটা ভগ্নাংশ করে নাও, সব থেকে বেটার হবে। দেখো তাহলে 80টা ক্রিকেট আছে, 80টা আছে, হ্যাঁ, 80 এর ভিতরে 20, 80 এর ভিতরে 20, তার মধ্যে 20টি ব্যাট তিনি 5% লাভ, তাহলে 80 এর ভিতরে 20 মানে কত অংশ? অংশ করে করে দেখো, ইজি হয়ে যাবে। কত? 1/4। তাহলে মোট 4 ভাগের ভিতরে 1 ভাগ বিক্রি করছে কত পার্সেন্ট লাভে? 5% লাভে, লাভ মানে প্লাস 5। ওকে, তারপরে বাকি আছে কত? 4 ভাগের ভিতরে 1 ভাগ বিক্রি হয়ে গেছে, তাহলে বাকি আছে কত? 3 ভাগ। 3 ভাগ। আচ্ছা 3 ভাগ বাকি আছে বলছে বিক্রয় করলে, তাহলে বাকি ব্যাট শতকরা কত লাভে বিক্রি করলে? আমরা জানি না, ধরে নাও এই লাভে বিক্রি করলে কত আমরা জানি না, থাকলে পড়ে। তারপরে দেখো কি বলছে, সমগ্র ব্যাটের উপর, সমগ্র ব্যাট কত অংশ ধরেছি আমরা? অংশ করে নিই যখন 4, এগুলো মুখোমুখি করা যায়, এটা তুমি তো মুখোমুখি করবে, তাই 4-এর ভিতরে কত লাভ? 10% লাভ, দুটোই লাভ, সব কটাই লাভ বলছে, তাহলে অসুবিধা হবে না। তো 4 × 10 = 40, তাহলে ডিফারেন্স কত? 5-এর সঙ্গে কত যোগ করলে? 35 যোগ করলে, তাহলে কি হয়ে যাবে? 35, এখানে জিজ্ঞাসা চিহ্ন মানে কি? 35 বাই এটা কত দিয়ে করছি? 3, এটা করলে অ্যান্সার। প্লিজ কত হবে? 11/2-3। কত ইজি হয়ে গেল ভগ্নাংশ করে করলে। এটা করবে। নেক্সট, একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি 10% লাভে বিক্রয় করেন, ভেরি গুড। যদি তিনি ওই ঘড়িটি 2000 টাকা বেশি দামে বিক্রয় করেন তাহলে তার 20% লাভ হয়। তো ঘড়িটি ক্রয় মূল্য, সিম্পল। দেখো 10% লাভ হচ্ছিল আগে, এখন 20, এত টাকা বেশি দামে বিক্রি করছো মানে তোমার লাভ হচ্ছে কত? 20%। তাহলে কত পার্সেন্ট তুমি এক্সট্রা দাম পেলে? 10%। কেন পেলে? কারণ এই 10% পেলে এই জন্যই, কারণ 2000 টাকা দাম বাড়িয়েছে তাই। তাহলে 100% মানে ক্রয় মূল্য মানে কত হয়ে যাবে? একটা শূন্য কেটে দাও, এখানে কত আসছে? তাহলে 20,000 টাকা। অপশন সি। 87 দাগ কি বলছে? বার্ষিক সরল হারে 4% থেকে 3/4% হয়, অমলবাবুর আয় 60 টাকা কম হয়। চলো, তার মানে এই যে এইটাই ডিফারেন্স, এটার ডিফারেন্সই তো অ্যান্সার। ঠিক আছে, 4% মাইনাস 3/4% মানে কত হচ্ছে? 3×12 আর 3 15/4%, তাই তো? তাহলে কত আসছে বিয়োগ করলে? কত আসছে দেখো? 4 মাইনাস 3/3/4, তাহলে এখান থেকে যদি ডিফারেন্স করি কত আসবে? 1 হবে। তাহলে 1/3/4 থাকছে না? 1/4 না 1/3/4 কোনটা? 1/4 থাকবে, ভেরি গুড। এখানে ডিফারেন্স রয়েছে, কিছু থাকছে না, 1/4 আসছে। তো যারা পারবে না দেখে নাও, 3×4 = 12, 3 15/4 করে নেবে, -4, তাহলে কত হবে? 4×4 = 16, থেকে 15 বাদ দিলে সামান্য ভাগাংশ করে নেবে, এখানে মাইনাস মানে বিয়োগ হবে, 4×4 = 16, 16 থেকে 15 বাদ দিলে 1, তাহলে 1/4, মানে 1/4% কিন্তু। ঠিক আছে, তাই 60 টাকা কম হয় বলেছে। কত টাকা কম হয়? অমলবাবুর আয় এত টাকা কম হয়। আমরা দেখতে পাচ্ছি পার্সেন্ট হিসেবে কত কম হচ্ছে? 1/4%। তাহলে 1/4% মানেই কত? 60 টাকা। তো এই 4টা নিচেই না হয়ে কি হয়ে যাবে? ডাইরেক্টলি ওপরে হয়ে যাবে। তাহলে 100-এ কত? অমলবাবু মূলধন মানে 100% কত? 100 মানে কত করলেই অ্যান্সার। তাহলে কত হচ্ছে? 424 আর 3 শূন্য 24,000 টাকা। কিচ্ছু নেই কিন্তু অঙ্কে। নেক্সট, একটি কারখানায় শ্রমিকের সংখ্যা 8:7 অনুপাতে হ্রাস পায় এবং শ্রমিকদের পারিশ্রমিক 5:6 অনুপাতে বৃদ্ধি পায়। শ্রমিকদের মোট পারিশ্রমিকের পরিমাণ বৃদ্ধি না হ্রাস কি বলেছে?
মোট বলে যাই হোক, কিছু করার দরকার নেই, গুণ করে দাও। 5 আর 40 আর এখানে 6 আর 42, 42 রেশিও করলে কত আসছে? 20 মোটের ওপর চেয়েছে তাই গুণ করে দিলাম, আর কিচ্ছু না। দেখো প্রত্যেকের বেতনের সঙ্গে গুণ করে দিলাম, মোটের উপর পেয়ে যাবে, 20:21 বৃদ্ধি পেয়েছে। নেক্সট, একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের জন্য প্রত্যহ একই পরিমাণ চালের প্রয়োজন হয়। ঠিক আছে, 30 জন ছাত্রের জন্য প্রত্যহ একই পরিমাণ চালের প্রয়োজন হয়। একদিন কয়েকজন ছাত্র অনুপস্থিত থাকায় সেদিন চালের খরচ কি বলেছে? 6:5 মধ্যে কম হলে। দেখো খরচের রেশিও কি বলছে? 6:5 পরিমাণ, চালের পরিমাণ। 30 জন ছাত্রের জন্য প্রত্যহ একই পরিমাণ চালের প্রয়োজন হয়। একদিন কয়েকজন ছাত্র অনুপস্থিত, দেখো অ্যাকচুয়ালি দেখো যতজন ছাত্র তত পরিমাণ খাবে, তাহলে 6 পরিমাণ মানেই এখানে 30 জন ছাত্র। 5 মানে কত? 25। তাহলে কতজন অনুপস্থিত ছিল? 5 জন। সিম্পল বিষয়, অপশন নাম্বার সি। নেক্সট, কোন একটি ক্লাবের এ ও বি দুটি বিভাগের মধ্যে বি বিভাগের 10 জনকে এ বিভাগে স্থানান্তরিত করা হলো। এ বিভাগের মোট ছাত্র সংখ্যা বি বিভাগের মোট ছাত্র সংখ্যা 3 গুণ হবে। আচ্ছা, তাহলে এ বিভাগের, দেখো ভালো করে বুঝবে, তাহলে এ বিভাগে কত আছে এখানে বলো। এ বিভাগের মোট ছাত্র সংখ্যা বি বিভাগের মোট ছাত্র সংখ্যা 3 গুণ হবে। এটা বি, এটা এ। আচ্ছা, এখানে করাই যায়। কখন? যখন এ 10 ডিস্টে প্লাস 10। আচ্ছা, আবার এ বিভাগের 10 জনকে বি বিভাগে স্থানান্তরিত করা হলে এ ও বি বিভাগের ছাত্র সংখ্যা সমান হয়, মানে 1:1 হয়। চলো, ঠিক আছে, তাহলে এ ও বি বিভাগের ছাত্র সংখ্যা সমান হয়। এ ও বি বিভাগের ছাত্র সংখ্যার অনুপাত কত? কে পারবে? 5:3 হবে। আসছে 5:3। হ্যাঁ, দেখো তাহলে তুমি এটা কি করে এক্স ধরেও করতে পারো, আবার শর্টকাটলেও করা যাবে, তাই না? আমি 60 আর 20 ধরে নিয়েছিলাম একবারে। তাহলে ধরে নিলেও হবে। ভেরি গুড। দেখো ওরা কিন্তু 60 আর 20 ধরে নিয়েছে, নিজের ইচ্ছা মতো যে কোনোটা তুমি ধরে নিতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, দেখো এখানে বলছে যে কি 10 জন বিভাগের, আমরা একটা জিনিস দেখছি কি বিভাগের মোট ছাত্র সংখ্যা বি বিভাগের মোট ছাত্র সংখ্যা 3 গুণ হবে। হ্যাঁ, তাহলে আমি যে কোনো একটা ধরতেই পারি। বেশিকে বলছে এ বিভাগের স্থানান্তরিত করা হলে এ বিভাগের মোট ছাত্র সংখ্যা বি বিভাগের মোট ছাত্র সংখ্যার, আবার এ বিভাগের 10 জনকে বি বিভাগে স্থানান্তরিত করা হলে সমান হবে বলেছে। তাহলে আমি একটা পার্ট যদি করি যে সমান আছে, মানে আমি ধরে নিলাম কত ধরতে পারি? 10 আছে যেহেতু একটু বেশি করে ধরি। হ্যাঁ, ধরে নিলাম একটাই 20 আছে, আটায় কত আছে? তাহলে এটাও 20 হবে। কখন? এটা কখন হয় বলো তো? যখন এ বিভাগের থেকে 10 জন গেছে, তাই তো? তার মানে আমরা বলতে পারি এ বিভাগে কত ছিল? 30 জন ছিল। 30 জন ছিল, ঠিক 30 জন ছিল। আর এখানে ছিল কত? 10 ছিল, ঠিক। আবার প্রথমে যেটা বলছে, আচ্ছা এখানে দেখো, তাহলে কিন্তু এটা ধরা যাবে না, কারণ এখানে যদি ধরি এর থেকে যদি 10 দিয়ে দিই তাহলে হবে? তাহলে 10 থেকে একটু বেশি ধরতে হবে। তাহলে কত ধরা যায়? একটু বেশি করে ধরি, 30 ধরে নিই, ডবল ধরে নিই। এ 30 আর এ 30 ধরে দেখো আলটিমেটলি তাহলে কী ছিল? এ ছিল 40টা আর এ ছিল কটা? 20টা। ঠিক আছে, এবার এর থেকে যদি এটা দেওয়া হয়, এটা কত হয়ে যাচ্ছে? কত হচ্ছে? এটাও হবে না। 20 থেকে যদি 10 দিয়ে দিই, 40 হ্যাঁ 40 ধরলে হবে। তাও দেখো হচ্ছে না, হচ্ছে না। হবে না তা না। ওর যদি 10 দিয়ে দাও তাহলে হিসাব মতো কত গুণ? ওখানে বলছে 3 গুণ হতে হবে। কত বলেছে? স্থান করা হলে এ বিভাগের মোট ছাত্র সংখ্যা বি বিভাগের মোট সংখ্যা 3 গুণ। তাহলে এখানে দেখতে হবে আমাকে 3 গুণ আনতে হবে। এমন দুটো মান ধরো যে 3 গুণ করা যায়। তাহলে কি ধরতে পারি?
এ আর বি কি লিখতে পারি? তাহলে আমি বি যদি এ যদি 60 ধরি আর এর 3 গুণ মানে এটা 20 ধরতে হবে, এটুকু বুঝতে পারছো তো? 3 গুণ ধরছি, 3 গুণ বলেছি কিন্তু, যে দেওয়ার পরে বিভাগে এত হবে, তার মানে আমরা এটুকু তো ক্লিয়ার বুঝতে পারলাম। এটা দেখো এবার কিন্তু বুঝতে পারছি যে কি বি বিভাগের 10 জনকে এ বিভাগে স্থানান্তরিত করা হলে এ বিভাগের মোট ছাত্র সংখ্যা বি বিভাগের মোট ছাত্র সংখ্যা 3 গুণ হবে। কিন্তু আমরা করলাম কি 10 জন ছাত্র গিফট করার পরে কিন্তু 3 গুণ, দেখো 3 গুণ 7, 3 গুণ করে ফেলেছি, ভেরি গুড। তার মানে বি বিভাগের ছাত্র সংখ্যা কত ছিল? নিশ্চয়ই 30 ছিল। আর এখানে কত ছিল? 50 আর 30 ধরো, তাহলে 50 আর 30 ছিল, সিম্পল 50 আর 30 ছিল। এবার বলছে আবার এ বিভাগের 10 জনকে বি বিভাগে স্থানান্তরিত করলে, তাহলে এ বিভাগের 10 জনকে যদি তুমি বি বিভাগে স্থানান্তরিত করো তাহলে করলে কত হচ্ছে? সোজা আসছে কি দেখো 40 কিন্তু আসছে। তাহলে অ্যান্সার কি করতে পারি আমরা? তাহলে এ বিভাগের ছাত্র সংখ্যা অনুপাত 5:3 বলতে পারি। অ্যান্সার ছিল 5:3। না এ দেখাচ্ছিল, এ দেখাবে না, এটাই হবে অ্যান্সার, এটাই তো অ্যান্সার আসছে। এইভাবে ধরতে হবে, একটু বুঝে নিতে হবে অঙ্কগুলো, ব্যাস বুঝলে একবারে কিন্তু হয়ে যাবে। আর না হলে কিন্তু এক্স ধরে ধরে মরতে হবে ভাই, আবার বলছি, না হলে কিন্তু এক্স ধরে মরে করতে হবে। হ্যাঁ, নেক্সট, মাইক্রোফোনটা অফ করো ভাই। একটি পরীক্ষায় এ বি অপেক্ষা 10% বেশি নম্বর পায় এবং বি সি অপেক্ষা 5% বেশি নম্বর পায়। যদি সি 400 নম্বরের মধ্যে 300 পায় তাহলে এ এর প্রাপ্ত নম্বর কত? তাহলে এ দেখো, যদি সি 400 নম্বর পায়, 400 নম্বর মানে কি কত পার্সেন্ট? 400-র ভিতরে 300 মানে কত পার্সেন্ট করলে বেরিয়ে যাবে? 75%। 400-র ভিতরে মানে 75%, ভেরি গুড। এবার দেখো উল্টো দিকে যাও, তাহলে বি সি অপেক্ষা 5% বেশি নম্বর পায়, তাহলে বি কত পাবে? 80%। এ বি অপেক্ষা 10% নাম্বার পাবে মানে 90%। তাহলে 400 90% মানে কত? সেটা অ্যান্সার। বুঝতে পেরেছো তো? কিচ্ছু নেই অঙ্কে, জাস্ট উল্টো দিক দিয়ে করতে পারবে, অ্যান্সার শেষ। এক্স এবং ওয়াই সকাল 8টার সময়ে পরস্পরের দিকে, কিন্তু মানে কি বিপরীত দিকে, পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। এক্স ও ওয়াইয়ের গতিবেগ যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা, 4 কিলোমিটার পার ঘন্টা। যদি তারা প্রথমে 17.5 কিলোমিটার দূরে থাকে তাহলে তারা কখন মিলিত হবে? সিম্পল, তাহলে 17.5 ডিভাইডেড বাই একই দিকে মানে কি এই বিপরীত দিকে মানে যোগ হবে, তাহলে 4 3 7 দিয়ে যোগ হয়ে গেল। তাহলে পয়েন্ট তুলে এখানে আমরা কি করতে পারি? 10 দিতে পারি, ভেরি গুড, দিয়ে দিলাম 10। এখানে দেখো কাটাকুটি করলে কত হবে? 25। তাহলে 25/10 মানে কত? 2.5 ঘন্টা। তাহলে 8-এর পরে যদি 2.5 ঘন্টা করি তাহলে কত হবে? রাত 10:30 হয়ে যাবে না সকাল 10:30, কোনটা? মানে এখানে সকাল 8টা মানে সকাল 2.5 ঘন্টা মানে সকাল 10:30 হবে অ্যান্সার, রাত না কিন্তু। নেক্সট, এক ব্যক্তি ঠিক করলো 80 কিলোমিটার পথ ভ্রমণ করবে 8 ঘন্টায়, কিছুটা পায়ে হেঁটে এবং কিছুটা বাইসাইকেলে। যদি তার হাঁটার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা হয়, অ্যালিগেশন করে দাও। তাহলে এখানে দেখো 80 থেকে যদি 8 ঘন্টায় ভ্রমণ করে তাহলে কত হবে? 10 হবে, 10 কিলোমিটার পার আওয়ার, তাই তো গড় গতিবেগ। কিন্তু এই দিক দিয়ে হাঁটার গতিবেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার, ভেরি গুড। আর এদিক দিয়ে বাইসাইকেলের গতিবেগ কত বলেছে? 16। তাহলে 16, ব্যাস হয়ে গেল। ডিফারেন্স করলে কত আসছে? স্পিডের রেশিও ডিফারেন্স করলে টাইম আসবে, কত আসছে এখানে? 6:2 মানে 3:1। কাটতে হবে না, 8 ঘন্টায় আছে। ও, আর 8 ঘন্টায় আসতো মোট। দেখো মোট সময় কত বলেছিল? 8 ঘন্টায়, তো কাটার দরকার নেই আমার। এখানেও মোট সময় কত? 8 ঘন্টা। তাহলে আমরাও বলছি 8, এরাও বলছি 8, অ্যান্সার কি চাইছে? তবে পায়ে হেঁটে ওই ব্যক্তি কতটা পথ গেল? দেখো পায়ে হেঁটে সে কিন্তু কত গেছে? 6 ঘন্টা গেছে। আর পায়ে হেঁটে গতিবেগ কত ছিল? 8 ছিল। আর সময় নিয়েছে 6 ঘন্টা, 6টা 48 গেছে পায়ে হেঁটে, সিম্পল। আর যদি বলতো বাইসাইকেলে 16 × 2 ঘন্টা মানে 32। আচ্ছা চলো, 25 টাকা কিলো দরের কত কেজি চায়ের সঙ্গে 30 টাকা কেজি দরে এত টাকা, আচ্ছা কেজি দরে 30 কেজি চা মেশানো হলো। এখন সেই মিশ্রিত চা 30 টাকা প্রতি কেজি দরে বিক্রয় করলে মোটের উপর তার 10% লাভ হবে। সোজা আসতে বলো কি হবে? কি জন্য 36 কেজি অ্যালিগেশন করে ওখান থেকে কি করবা? তাহলে 25 টাকা কিলো দরে দেখো অ্যালিগেশন করবো আমরা। দেখো 30 টাকা দরে বিক্রি করছে, এখান থেকে কি লাভ হয়েছে? 10%। তাহলে এখানে কি করতে আমাকে? ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 10% মানে লাভ মানে কি বের করতে পারো তো নাকি?
তাহলে কত হবে? 110 মানে ক টাকা? 30 টাকা। মানে কত, তাই তো? হ্যাঁ। তাহলে কি 300/11 কত আসছে? 300/11। তাহলে এই 11টা হারানোর জন্য কি করবে? প্রত্যেকটা টাকার সঙ্গে গুণ করে। তাহলে 25 টাকা কিলো ধরো, তাহলে 25 টাকা মানে 25 গুণ 11 মানে কত হবে? 275। আর এইদিকে বলছে 30 টাকা কেজি, তাহলে 30 টাকা কেজি যদি 11 গুণ করি কত হবে? 3 11 33 মানে 330। এবার এই ডিফারেন্সটা করো, এই ডিফারেন্সটা করো। এদিকে 30, এদিকে 25, তাহলে আলটিমেটলি রেশিও আসলে কি? এটা টাকা ছিল, টাকার উল্টো কি হবে? পরিমাণ। এবার দেখো এখানে বলেছে 30 কেজি চা মেশানো হলো। হ্যাঁ, তাহলে কি দেখো 25 টাকা কিলো দরের কত কেজি, এটাই অ্যান্সার চেয়েছে। কত কেজি চায়ের সঙ্গে 30 টাকা দরের মানে 5, 5 মানেই 30 টাকা। তাহলে 6 মানে কত? 636 কেজি। ব্যাস, সিম্পল অ্যালিগেশন প্রসেস। নেক্সট, এ বি ও সি একত্রে 25,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো এবং বছরান্তে এত টাকা, এ এত টাকা, বি এত টাকা ও সি এত টাকা লাভ পেল। বি এর মূলধন কত? সিম্পল, এ বি ও সি একত্রে এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, তাহলে এই যে লাভ হলো এখানে সেটাই হবে কি ওদের মূলধনের রেশিও, যেহেতু এখানে টাইম ফিক্স। তাহলে 3টে শূন্য করে আউট করে দাও, 5:2:3 যোগ করলে কত হবে? 5 আর 2 7 আর 3 10 10। তাই 10 মানেই এইটা। তাহলে 10-এর কত গুণ? এটা 2500 গুণ বেশি। অ্যান্সার কি চেয়েছে? বি এর মূলধন, বি মানে 2, তাহলে 2500 × 2 মানে কত? 5,000 টাকা। মুখোমুখি করে দিলাম, পরীক্ষার সময় এরকম করবে। অজয়, মনোজ ও অরুণ 3 জনে যৌথভাবে এত মূলধন অনুপাতে একটি অংশীদারি ব্যবসা শুরু করে বছরান্তে এত টাকা মোট লাভ করে, যা সমগ্র মূলধনের 15%। ভেরি গুড, সোজা। তাহলে 15% মানে যদি 45,000 হয়, তাহলে 100% মানে কত? তাহলে 15 দিয়ে কাটো, 3 15 45 মানে 3,000 প্লাস 100 মানে কত? 3 লক্ষ। 3 লক্ষ টোটাল মূলধন। এটা বোঝো তো নাকি? মোট মূলধন 3 লক্ষ টাকা। দেখো 15% মানে যদি 45,000 হয়, তাহলে বলছে কি মোট লাভ এর থেকে 15% মূলধন, তাহলে মূলধন কত হয়ে যাবে? 100% হবে। তাহলে 100% যে মূলধন হয় তার মানে কি? 3 লাখ হয়ে যাচ্ছে না? 15% সমান যদি 45,000 হয়, তাহলে 100 মানে কত? গুণ করলে অ্যান্সার। এবার এইখানে সেটা যোগফল কত বলছে? 5 আর 2 7 10, তাহলে 10-এর কত গুণ? এটা শূন্য আউট, 30,000 গুণ। তাহলে ওই ব্যবসাতে কত টাকা মনোজ বিনিয়োগ করেছিল? মনোজ করেছিল কত? 2। তাহলে মানে কি 30,000 × 2 করলে কত হবে? 60,000 অপশানে। সিম্পল, একদম মুখোমুখি করা যাবে সব। নেক্সট, কোনো একটি জেলায় লোক সংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি, দ্বিতীয় বছরে 5% হ্রাস পায়, বর্তমানে লোক সংখ্যা এত হলে 2 বছর আগে। আগে মানে কি? উল্টো করতে আসতে হবে। আগে মানে কি? উল্টো করতে হবে। তাহলে 4 9 4 000। ভেরি গুড। এবার দেখো 5% হ্রাস উল্টো করে লিখলে কি হবে? 100/95। 5% 95/100 উল্টো দিক দিয়ে করতে হবে, যেহেতু আগে যাচ্ছি মানে উল্টো দিকে, পরে বললে সোজা দিকে। আচ্ছা, তাহলে এখানে দেখো 4% বৃদ্ধি মানে 104/100, তো উল্টো লিখবো মানে কি? 100/104। এবার কাটাকুটি করা যাক, এখানেই কেটে দাও না, কাটলে কত আসছে? এখানে 20 আসছে, এটা এটা আসছে কত? 25 আর 26 হবে। চলো, এবার 19 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে কি? দেখো যাচ্ছে মানে 13 দিয়েই যাচ্ছে, 26 দিয়েও যাবে। কাটাকুটি করো, কাটাকুটি খেলার কিচ্ছু নেই। আরো ছোট করে নি, 13 দিয়ে 26, 10 দিয়ে 20, আর 13 দিয়ে কাটাকুটি করো, এটাকে ছোট করে দিই। 3 13 39, রইল বাকি 10, তাই তো? 104, 104-এর সঙ্গে কত গুণ করলে হয়? 8 গুণ করলে, তাহলে 38 এলো 38,000, তাই তো? এবার দেখ 19 দিয়ে ভাগ করো, 19 দিয়ে 38 মানে 2,000। 2,000 × 10 × 25, তাহলে 25 দুগুণে কত? 50। এখানে 3টে শূন্য আর এখানে একটা শূন্য, কত হলো তাহলে? 5 লাখ। অপশন বি অ্যান্সার, 5 লাখ ছিল। নেক্সট, কোন মূলধন চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর ও 3 বছরের সুদে মিলে যথাক্রমে এত টাকা হয়, সুদের হার কথা কিচ্ছু নেই। তাহলে দ্বিতীয় বছরে যে সুদমূল হলো তার তৃতীয় বছরে যে সুদমূল হলো, তাহলে এই যে দ্বিতীয় বছরের সুদমূল থেকে এই যে সুদটা এক্সট্রা হলো, ওটাই হচ্ছে কি?
সুদ এক্সট্রা সুদ হয়েছে মানে কি, ওটাই তো সুদ। এই 4,840 টাকা সুদ মূল, তার থেকে যতটুকু বেশি ততটুকু এর উপরে আবার সুদ দিয়েছে, তার জন্যই তো তোমার চক্রবৃদ্ধি সুদ বাড়ে, তাই না? তাহলে কত টাকা বিয়োগ করলে? 400 টাকা। তাহলে 100-এ কত করলে অ্যান্সার? সুদের হার 0 আউট করে দিলে 400 আউট হয়ে যায়, 10% অ্যান্সার অপশন। এতটাই সোজা অঙ্ক। নেক্সট, এক দোকানদার 100টি পেন বিক্রয় করে যে লাভ করেন তা 40টি পেনের বিক্রয় মূল্যের সমান। তাহলে দেখো, আমি টাকা ধরে নেবে, তাহলে 100টি পেন বিক্রয় করলো মানে 100 টাকায় বিক্রি করলো, 100 টাকায় বিক্রি করলে আর 40টি পেনের বিক্রয় মূল্যের সমান লাভ হলো, তাহলে 40 টাকা লাভ করলো। তাহলে একটা জিনিস ভাবো, তুমি 100টি পেন বিক্রি করো, সেখানে তুমি 40 টাকা লাভ করলে, তাহলে নিশ্চয়ই কেনা ছিল ক টাকায়? 60 টাকায় কিনেছিল, তবেই তো তুমি 100 টাকায় বিক্রি করলে 40 টাকা লাভ। ওই ব্যবসায় কত লাভ হলো? তাহলে 60 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছো, তার উপর 40 টাকা লাভ হলো, শতকরা মানে 100-এ কত? ব্যাস, সিম্পল করে দাও। 5 20 100, 3 20 60, তাহলে 540 কত? 200। তাহলে 200/3 মানে কত হবে? এই মরেছে 99 অ্যান্সার, কোনোটি নয়তো রয়েছে, অসুবিধা নেই, এটাই অ্যান্সার, মানে 67 না সামথিং আসবে অ্যান্সার। 2/3। আচ্ছা, A/B সমান 1:3, B/C, তাহলে C/D চেয়েছে, এত A/B C, যাই হোক অনুপাত চেয়েছে, তোমরা এগুলো করতেই পারো, কোনো ব্যাপার না। দেখো তোমরা একবার চেক করলেই বুঝতে পারো। দেখো আমি যদি 1:3 দিয়ে চেক করি না, তাও তাকে অ্যান্সার হবে। দেখো A/B দেখো, 1-এর সঙ্গে 11 গুণ হয়েছে, 3-এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? 13, এই 33, তাহলে এটা আসলো না অ্যান্সার। দেখো 1-এর সঙ্গে 3 আসতে গেলে 3 গুণ হয়েছে, তাহলে এই 3-এর সঙ্গেও 3 গুণ করলে 3 থেকে 9 হবে, কিন্তু এখানে 5 দিয়েছে, হবে না এটা অ্যান্সার। দেখো কীভাবে করতে হয়, অপশানে এইভাবেও করা যায়। 1:3 তো 1-এর সঙ্গে যদি 27 গুণ করে, তাহলে 3-এর সঙ্গে 27 গুণ করলে কত হবে? 381, তাহলে এটা হবে না। কিন্তু এটা করে দেখো, 1-এর সঙ্গে 4 গুণ করলে 4 × 4, আবার সেই 4 গুণ করলে 12। সিমিলার দেখো B/C, 2-এর সঙ্গে কত গুণ করলে 12, 6, 5-এর সঙ্গে দেখো 6 গুণ করলে 30। সিমিলার C/D দেখো, আর 2-এর সঙ্গে কত গুণ করলে 30 আসবে? 2-এর সঙ্গে 15 গুণ করলে, আর 3-এর সঙ্গে 15 গুণ করলে 45, ঠিক আছে? এটা মিলে গেল। আর না হলে তোমরা তো জানো যে কি 1:3 একটা বাদ দিয়ে 2:5, একটা বাদ গিয়ে 2:3, যেগুলো ফাঁকা আছে পাশেরগুলো টেনে টেনে বসিয়ে দাও, যেগুলো ফাঁকা থাকবে পাশেরগুলো টেনে টেনে বসিয়ে দেবে, ব্যাস, করলেই তোমরা অ্যান্সার কিন্তু ইজিলি পেয়ে যাবে। তাহলে এখানে 2 দুগুণে দেখো 4 আসছে, প্রথমটা এটা গুণ করো, 2 দুগুণে 4, 12 আসছে। এখানে দেখো 3 5 15 2 30 আসছে, আর 3 5 15 3 45 আসছে, ঠিক আছে? এই ছিল তোমাদের অঙ্ক। ভালো ভালো সেট ছিল, ভালো ভালো জিনিস ছিল।